এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। 18 বছর বয়সী নাজহার সাথে বিয়ে হলো আজ 34 বছর বয়সী তৌসিরের সাথে। নাজহার পরিবার নিজেদের মান সম্মান রক্ষার্থে নাজহাকে তুলে দিলেও তৌসিরের হাতে। দানবের হাতে না মানুষের হাতে দিচ্ছে মেয়ে, তারা সেটি একবারও ভেবে দেখল না। মূলত নাজহার 10 নম্বর চাচা নুমান তালুকদারের পছন্দ ছিল এই শিকদার বাড়ির এক শিকদার, অর্থাৎ নাজহার দাদা শ্বশুরের মেয়ে সাফাকে। আর নোমান সাহেব 3খানা বছর ধরে অসম্ভব সাধ্য করে দুই পরিবারকে মানাতে পেরেছেন। দুই পরিবার মেনে নিলেও শেখদার পরিবারের একখানা আবদারও ছিল বটে। তালুকদাররা তো আবদারের কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলেন, না জানি কার কলিজা বা মগজ চেয়ে বসে। এরা তো মানুষ বটে, তবে ভেতরে পশুর চেয়েও নিকৃষ্ট সত্তা লুকিয়ে আছে। তবে শিকদাররা এবার খারাপ কিছু আবদার করেননি, তারা আবদার করেছিল একজন মেয়ে, সে তালুকদারদের যে কারো হোক, তবে মেয়ের বদলে যেন মেয়ে তারা পায়। নাজহাদের বাড়ির মেয়ে তো অনেক আছেন, ওর ফুপু 3জন এখনো কুমারী, তবে বোনদের মধ্যে ও বর্তমানে বড়। ওর বড় চাচাতো 4 বোনের বিয়ে হয়ে গেছে, আর শিকদাররা নিজেদের ছেলের জন্য পাত্রী চেয়েছিলেন, ভাইদের জন্য নয়। তাই নাজহার বাপ চাচারা নাজহাকে সঁপে দিয়েছেন। মনে করবেন না ওনারা শুধু ওর চাচার পছন্দের জন্য বিয়ে দিয়েছেন, এতে জমি জমার হিসেবটাও বেশ আছে। রাজনীতিতে নিজেদের হাত পাকাপোক্ত করতেই এই আত্মীয়তা, নয়তো দুশ্মনের সাথে কে ঘা মেশাতে যায়। নাজহা এটা ঠিক বুঝতে পারছে না, বুঝতে গিয়ে বারংবার বড্ডই কষ্ট হচ্ছে। যে ফেসফেস করে ওর এক চাচার শরীর খণ্ড বিখণ্ড করেছিল, তার দাদা কীভাবে সেই লোকের হাতে নাজহাকে তুলে দিলেন। কিন্তু নাজহা বর্তমানে নিরুপায়, উত্তরও পাবে না। জীবনে বাপ চাচার কথার উপর কোনো কথা বলেনি, কিন্তু বিয়ের সময় মিনতি করে বলেছিল, আর যার সাথে বিয়ে দাও তাও এই পরিবারে দিও না। ওর 15 জন চাচার মধ্যেও কেউ তার কথা শুনেনি। সবাই বলেছেন এটাই তোর নিয়তি। 15 জন চাচা শুনে আবার অট্টহাসিতে ফেটে পড়বেন না। আসলে নাজহার দাদা আবার বেশ শৌখিন মানুষ, তাই তো বিয়ে করেছেন 4খানা। আল্লাহর হুকুম বলে বলে সন্তান এনেছেন 20-21 জনেরও বেশি। আগের আমলের মানুষ বলে কথা, তার মধ্যে কয়েকজন বেনালি মারা গেছেন, কাউকে কুপানো হয়েছে, কাউকে আবার জীবন্ত কবর দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, এখন বর্তমানে আসি। নাজহাকে বাসর ঘরে ফুল সাজানো বিছানায় বসিয়ে দিয়ে গেছেন এবারের মহিলারা, কত কিছু হ্যান ত্যান অ্যানসেন বলে গেছেন। নাজহারের সব এক কান দিয়ে ঢুকেছে, অন্য কান দিয়ে চলে গেছে, এসবেও ভ্রুক্ষেপ করেনি। সবাই ওকে লাল শাড়ি পরিয়ে লাল বউ বানিয়ে দিয়েছেন, কিন্তু নাজহা এসব খুলে ধাপধাপে সাদা সেলোয়ার কামিজ পরে নিয়েছে। বউ হওয়ার শখ নেই ওর, তাও আবার নিজের চাচার খুনির জন্য বউ সাজার। নাজহার পুরো নাম নৌরিন সিদ্দিয়া নাজহা। নাজহা কাপড় বদলে রুমের ব্যালকনিতে ধীরে ধীরে এসে দাঁড়ায়। ব্যালকনিতে সাদা পাতলা পর্দা ফেলা, এই পর্দাগুলো আবার আলতো বাতাসে দুলছে। নাজহা অবাক নয়নে তাকিয়ে হালকা পায়ে ব্যালকনির রেলিংয়ের দিকে এগিয়ে নিচের দিকে তাকায়। নিচে তাকানোর সঙ্গে সঙ্গে একটা বৃষ্টি গলা শুনতে পায়। রাজনীতি চিনোস না কোনো লেওড়া, আর করতে আসিস রাজনীতির নামে সাওয়া হালা মাগা। এত বৃষ্টি কণ্ঠ শুনে নাজহার বুঝতে বাকি থাকে না এটাই তার বর তৌসির শিকদার, কারণ এমন বিশ্রী গালি ওর পক্ষেই সম্ভব। একবার কিসের ভাষণ দিতে গিয়ে তৌসির চিল্লাপাল্লা থামাতে মাইকে বলে উঠেছিল, এই খানকির পোলারা মুখ বন্ধ কর, নয়তো বুম দিয়ে সবগুলির উড়াইয়া দেব। আর এটি নাজহা ভালোভাবে শুনেছিল। ভাবা যায় কত বড় গালিবাজ, বক্তব্য দিতে গিয়েও গালি। নাজহা নিচে ভালোভাবে তাকিয়ে দেখে তৌসির একটা চেয়ারে বসে আছে, পরনে সাদা পাঞ্জাবি আর কালো আর সাদার জ্যাকেট লুঙ্গি, হাতে একটা লোহার বড়দা। আর ওর সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে একটা যুবক। তৌসির কথাটি বলেই নিজের হাতে থাকা দা দিয়ে দাঁত কিরমির করে সে যুবকের গর্দানে ছ্যাদ মারে, কিন্তু পুরো গর্দানটা লুটে পড়ে না মাটিতে, দা ভূতা হাওয়ায় অর্ধেক কেটে গিয়ে ঝুলে থাকে। এটা দেখে নাজহার হাত পা তীর তীর করে কাঁপতে শুরু, কিন্তু ভয় না পেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এগুলো প্রথম দেখছে না,
এর চেয়ে মারাত্মক দৃশ্য দেখে বড় হয়েছে। যুবকটি মাটিতে লুটিয়ে চিৎকার করতে থাকে, ছটফট করতে থাকে। তৌসির কিছু সময় হাতের দাঁড় দিকে তাকিয়ে তা দৌড়ে ছুঁড়ে মেরে আশেপাশে দাঁড়িয়ে থাকা নিজের পালোয়ানদের দিকে তাকিয়ে নাক মুখ কুচকে বলে, শাওয়ার দাদি একটা গর্দানও নামাইতে পারলাম না, এই বালচাল সরা এনতাইকা। এই বলে নিজের লুঙ্গির নিচের অংশ এক হাতে লুঙ্গির এক কোণ আরেক হাতে অন্য কোণ ধরে সামনের দিকে একটু তুলে ধরে, কোমরে গুছতে গুছতে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে সেই যুবকের অর্ধমৃত দেহের কাছে যায়। তারপর ওর সামনে বসে নিজের দুই হাতে দিয়ে মাথা চেপে ধরে, ওর ধর থেকে মাথা আলাদা করে দেয়, প্রাণকে মুক্তি দেয়। মাথা আলাদা করে দিয়ে উঠে দাঁড়িয়ে নিজের রক্তাক্ত ডান হাত আর বাম হাতের দিকে তাকিয়ে বলে, নে এই মাগির পোলারে নিয়া গাঙ্গে ভাসাই দে, রাজনীতির নামে সাওয়াগিরি করে, হালা জানোয়ার। এই অর্ডার দিয়েই তৌসির বাড়ির ভেতরে চলে আসতে থাকে। তৌসিরকে বাড়ির ভেতরে আসতে দেখে নাঝার ভেতরে হাতুড়ি দিয়ে কংক্রিটের ভাঙন শুরু হয়, কারণ এখন এই লোক রুমে আসবে আর নাঝা ওর সামনাসামনি হতে চায় না, ভয় পায় ওকে। তৌসির রুমে আসে, নিজের পুরো রুমকে এভাবে ফুলের সাজানো দেখে খানিকটা অবাক হয়। চারদিকে ফুলের গন্ধে মৌ মৌ করছে। তৌসির নিজের পরনে থাকা সাদা পাঞ্জাবিটা খুলতে খুলতে রুমের মধ্যখানে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে চারদিকে চোখ বুলাতে শুরু করে, নতুন বউ খুঁজছে আর কি, কিন্তু ওর বউ তো নেই এখানে। তৌসির পাঞ্জাবিটা বিছানায় ছুঁড়ে মারতে মারতে আপন মনেই বলে, কিরে কই গেল তালুকদারের মা ইয়া ওইডি? তৌসির সন্দেহ নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়, আর তখনই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পায়। নাঝা দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে, সাদা ধপধপে একটা থ্রি পিস পরা, ফর্সা চেহারা, সুন্দর মুখের গঠন, নাক মুখ চুরির মতো ধারালো। তবে এগুলোতে তৌসিরের কিচ্ছু যায় আসে না। বহুত সুন্দরী নারীর শরীর কেনা বেচা করে অভ্যস্ত তৌসির, কিন্তু তৌসির খানিকটা আটকে যায়। আর কিসে? নাঝার চুলগুলো খোপা করা, তবে কিছু চুল বেরিয়ে আসছে। চুলগুলো একদম কালো নয়, বাদামি রঙের, তার উপর আবার কুকরানো। এর মধ্যে নাঝার চোখের মণিগুলো সাধারণ নয়, বেশ অদ্ভুত। কেমন অদ্ভুত! ওর চোখের মণি গভীর সবুজাভ, মাঝখানে কিছুটা ধূসর নীলের ছোঁয়া আছে। মনির চারপাশে হালকা বাদামি রিং, আর এর মধ্যে চাঁদের আলো পড়ায় চোখের মধ্যে হালকা সোনালি আভা দেখা যাচ্ছে। মনের চারপাশে সাদা অংশ পরিষ্কার, চোখের পাপড়িগুলো লম্বা ও ঘন। তৌসির অনেক সুন্দরী দেখেছে বটে, তবে এমন সৌন্দর্য, চারপাশে আলাদা আভায় ভরা এই সৌন্দর্য প্রথম দেখলো, তার উপর আবার নিজের বউরূপে। কিন্তু কথাটা হলো, ও যতই সুন্দর হোক, ও তো শত্রু বাড়ির মেয়ে। তৌসির ওকে চোখ দিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে। এটা দেখে নাঝা নিজের হাত কসলাতে থাকে। মনে মনে ঠিক করেছে, তৌসির যদি কিছু করতে আসে তাহলে পাশে রাখা টেবিলের কাচের জগ আর গ্লাস দিয়ে তাকে মেরে ফেলবে। মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছে ওই আর কি। তৌসির নিজের লুঙ্গির নিচের অংশ একটু তুলে হাতে নিয়ে নাঝারের দিকে এগিয়ে আসতে আসতে বলে, এই তুমি সত্যি তো সিদ্দিকের মাইয়া? তৌসিরের এই কথা শুনে নাঝা ভরকে যায়। কি প্রশ্ন এটি! নাঝা থতমত খেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, কেন? কোনো সন্দেহ? তৌসির নাঝার দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে বলে, হ্যাঁ সন্দেহ তো বটেই, কারণ তোমার বাপ তো কাইল্লা, তাইলে তুমি ধলা কেমনে? নাঝা তৌসিরের কথা শুনে তিক্ত সুরে বলে, আমার আব্বা কালো নয়, শ্যামলা। তৌসির ব্যাঙের মতো হাসি দিয়ে বলে, ওই শ্যামলা আর কাইল্লা হইলই এক। নাঝারের দিকে কিছুক্ষণ তাকিয়ে বুক ভরে শ্বাস ফেলে বলে, সবই দয়ালের খেলা, বুঝলা? নয়তো আমার মতো কাইল্লার কপালে তোমার মতো রূপঝরা রূপরানী ঝুলা বেশ ভাগ্যের ব্যাপার। নাঝা তৌসিরের দিকে এক পলক তাকিয়ে ফিসফিসে বলে, আপনি কালো হলে কালোরা তাহলে কি? আর একমতে ঠিকই আছে, আপনি কালো না হলেও আপনার অন্তর ঠিকই কালো। তৌসির নাঝার কথা শুনে ভ্রু কুচকে বলে, আমার অন্তর কালা, ওইটা তুমি কেমনে জানলা? কেন? একটু আগেই তো দেখলাম নিকৃষ্টভাবে খুন করতে। আপনার অন্তর ভালো হলে ওভাবে খুন করতেন? নাঝার কথা শুনে তৌসির হাসি দিয়ে বলে, এখনো বয়সে অনেক ছোট তুমি,
তাই এসব যা দেখছো ভুলে যাও আর গিয়ে চুপচাপ ঘুমাইয়া পড়ো। নাজহা তৌসিরের কথায় থমকে যায়, বেশ লজ্জায় পড়ে যায়। ওকে এই কথা বলা মানে ওর বোঝকে অপমান করা এক প্রকার। নাজহা নিজের কালচে সবুজ চোখের অবুজ চাহনি দিয়ে তাকায়, আবার চোখ তুলে তৌসিরের দিকে। এই তাকানোতে খানিকটা থমকে যায় তৌসির। মনে মনে প্রশ্ন জাগে, তালুকদাররা ভিন্ন দেশে কাউকে আবার ওর বউ বানাইয়া দিল না তো? কারণ এই মেয়েটারে দেখতে ইংলিশ ইংলিশ লাগতেছে। তৌসির নাজহাকে আবারও প্রশ্ন করে, তুমি সত্যিই তো তালুকদারের মাইয়া? নাজহা তৌসিরের কথায় বেশ বিরক্তি নিয়ে বলে। হ্যাঁ, কেন একই প্রশ্ন বারবার করছেন? তৌসির হালকা দাঁত চেপে বলে, তোমার বাপ চাচা সবগুলাই তো গাদ্দারের ধরা, তাই মনে হইল নিজের সম্পদ না দিয়া অন্য কারো সম্পদ ঝুলাইল না তো আমার গলায়। নাজহার চুপ থাকতেই পারে না। এসব কথায় নাজহা বলতে না চাইলেও বলে ফেলে। আমার বাপ চাচাকে অসম্মান করে কথা বলবেন না। নাজহার এই কথা শুনে তৌসির তাচ্ছিল্যের সুরে হেসে উঠে বলে, তোমার বাপ চাচার সবগুলো খানকির ধরা, ওগো কোনো সম্মান নাই, শাওয়াগুলা সবগুলাই বেইজ্জত। এমন বিশ্রী গালি শুনে নাজহারের শরীরে রাগে জ্বলতে শুরু করে। নাজহা দুই হাত মুষ্টিবদ্ধ করে তৌসিরের পানে তাকিয়ে শক্ত সুরে বলে, নিজের মুখের লাগাম টানুন। তৌসির নাজহার উপদেশ শুনে চিৎকারের সুরে বলে, দুঃখিত দুঃখিত, আমি ভেরি দুঃখিত। বাচ্চাদের সামনে গালাগালি করা আসলেই উচিত না। নাজহা ভ্রুকুচকায় তৌসিরের কথায়। ভ্যারি সরি শুনেছে, কিন্তু ভ্যারি দুঃখিত এই প্রথম শুনল। এর মধ্যেও তৌসির ওকেই বাচ্চা বলল। নাজহা কাঠ গলায় বলে, আমার বয়স যথেষ্ট এবং আল্লাহর হুকুমে আমি যথেষ্ট বুঝদার। তৌসির নাজহার কথায় দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ নাজহার দিকে তাকিয়ে থাকে। তারপর আফসোসের সুরে বলে, হালার পুতগো, কাছে চাইলাম বউ আর ওরা আমার গলায় ঝুলাই দিল লেদা বাইসা। এ বলে আসমানের দিকে তাকিয়ে দুই হাত বুকের সামনে তুলে নাড়িয়ে নাজহার দিকে তাকিয়ে বলে, সবই দোয়াইলের খালা, বুঝলা তালুকদারের মাইয়া। ইচ্ছে ছিল তোমার দাদার মতো বাচ্চা কাচ্চা দিয়ে বংশ ভরাইয়া দেওয়ার, কিন্তু তোমার যে বয়স আর বুঝ, এটাই আমি এক বাচ্চার বাপু হইতে পারবো কিনা সন্দেহ আছে। নাজহা তৌসিরের কথায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হে লোক কি বলছে এসব? নাজহা কিছুই বলতে যাবে তখনই তৌসির বলে উঠে, যাও ঘুমাও গিয়া, বাসর টাসর এসব এই জীবনে হইব না, এসব করলে তুমি বাঁচতা না। নাজহা তৌসিরের এই কথার জবাব ঠাস করে বলে উঠে, মনি, নিজের মুখ সামলে নিন, নয়তো ঘা হয়ে যাবে কবে। এই বলেই নাজহা রুমে চলে আসে। রুমে এসে কোথায় যাবে, এই রুমের বসার মতো একটা সোফাও নেই। নাজহা খুঁজে পায় না। আর এত বড়লোক হয়ে এমন ছোট লোকই করে কেন? ঘরটা বেশ বড় সড়ো, তবে এখানে জাঁকজমক কিছুই নেই। একখানা নরম তোষকে মোড়ানো বড় বিছানা, একটা কাঠের আলমারি, একটা ওয়ার্ড্রপ, তার পাশে ছোট্ট বুকশেলফ, আর ব্যালকনির দরজার সাইডের দেয়ালে জানালার সামনে একটা চেয়ার টেবিল। নাজহা এখন খুঁজে পায় না ও কোথায় ঘুমাবে। তৌসির পেছন থেকে এসে বলে, আমার লগে এক বিছানায় চাইলে ঘুমাইতে পারো, না চাইলে ওই টেবিলের কোনায় পাটি রাখা আছে, এইটা বিছাইয়া নিচে ঘুমাও। নাজহা তৌসিরের কথা শুনে আর ওর দিকে তাকায় না। ধীরে ধীরে পাটি নিয়ে মেঝেতে বিছিয়ে নেয়। মেঝের উপরেও কোনো কাপড়ের কার্পেট বিছানো নেই, স্রেফ টাইলস করা। নাজহা এসবে অভ্যস্ত নয় বটে, তারপরও পাটি বিছিয়ে বিছানার দিকে তাকায়। সেখানে রাখা আছে কাঁথা, তাই উঠে গিয়ে কাঁথা আর বালিশ নিয়ে মেঝেতে জায়গা করে নেয়। তৌসির লাইট নিভিয়ে বিছানায় উঠতে উঠতে বলে, রাইতে ঘুম ভাঙলে বিছানার দিকে আবার তাকাইও না, লুঙ্গির নিচে কিছু পরিটরি না, লুঙ্গি আবার কান্ধে উঠিয়া যাইতে পারে। নাজহা তৌসিরের কথায় কোনো উত্তর দেয় না, চুপচাপ বালিশে মাথা রাখে। এক ঘরে এক কুমিরের সাথে ঘুমাচ্ছে, ঘুম কি আর আসবে? না, আসবে না। ভেতরটা খচখচ করছেই তো করছেই, আর খচখচ করার একটাই কারণ, তা হলো নিজের বাপ চাচার স্বার্থপরীর কথা। তারা কিভাবে ওর জীবনটা এভাবে শেষ করে দিতে পারলেন? একটুও কি দয়া মায়া নেই? নাজহা ভেবেছিল অন্তত ওর মাস্টার চাচ্চু, লাল চাচ্চু আর ছোট চাচ্চু বুঝবেন, কিন্তু ওনারাও বুঝলেন না। মাস্টার বলতে স্কুলের মাস্টার না, উনি ইংলিশে মাস্টার দিচ্ছেন, সেই সুবাদে ওনাকে মাস্টার চাচ্চু ডাকে। আর লাল চাচ্চু বলতে তিনি রেগে গেলেই লাল হয়ে যান, সুন্দর বেশি, তাই লাল চাচ্চু ডাকা। নাজহার ভেতরে ধরফর ধরফর করছে। তৌসিরের মুখের ভাষা খুব খারাপ,
শুধু তৌসিরের নয়, তাদের বাড়ির সবারই এমন, শুনেছে নাঝা। নাঝা খুঁজে পায় না এই প্রশ্নের উত্তর। এই বাড়ির মানুষগুলো এত খারাপ হয়েও এমপি, মন্ত্রী, মেয়র হয় কিভাবে, তাও এক পরিবার থেকে। নাঝার স্বপ্ন ছিল ইন্টার দিয়ে IELTS ইংল্যান্ডে গিয়ে ভার্সিটিতে পড়তে। ইংল্যান্ড যাওয়ার অনেক ইচ্ছে ওর, কারণ ওখানে গেলে যে নিজের জন্মদাত্রী মাকে দেখতে পাবে এক নজর। আসলে ওর বাবা মা আলাদা থাকেন। ওর বাবা নিজের খালাতো বোনকে বিয়ে করেছিলেন, যিনি ব্রিটিশ। নাঝার নানা ব্রিটিশ আর নানু বাংলাদেশি। নাঝার বাবা দেশে থাকতে চান আর নাঝার মা নিজের দেশে যেতে চাইতেন বারবার। তাই একসময় চাওয়া না চাওয়ার সমাপ্তি বিচ্ছেদে গিয়ে থাকে। নাঝার যমজ ভাই নাঝারকে নিয়ে চলে যান নাঝার মা নাওলা ইংল্যান্ড, আর নাঝা থেকে যায় দেশে। ছোট ছিল তখন, বুঝেনি অত কিছু। ফুফু দাদি জানরা যা বুঝিয়েছেন সেই বুঝেই থেকে গেছে। তবে থেকে যাওয়াতে ওর কোনো অবহেলা হয়নি। ওর বাপ চাচারা পুতুলের মতো যত্নেই বড় করেছেন ওকে। বাবার চোখের মনি ছিল, তবে সেই মনি কেউ এক সাপের হাতে তুলে দিয়েছেন। নাঝার চাচিরা মায়ের অভাব বুঝতে দেননি, ওকে সবসময় আগলে বড় করেছেন। নাঝা বছরে হয়তো দুদিনেও নিজের চুল নিজে আঁচড়ায়নি। ওর চুলগুলো বেশ সুন্দর, আলাদা। সেজন্য ওর বড় আম্মা এই চুলের যত্ন অসম্ভব রকম নেন। পরিবারের মধ্যে সবচেয়ে সুন্দর কন্যা সন্তান, তাই ওকে সবাই আলাদাই যত্ন করতেন। কিন্তু কি হলো, এত ভালোবাসা দিয়ে দিন শেষে এক দানবের হাতে তো তুলে দিলেন। নাঝার যদি তকিত থাকতো, তবে ওর আব্বার চোখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতো, আব্বা, নিজের যত্নে গড়া ফুলকে এভাবে ঝরিয়ে দিতে একটু কষ্ট হয়নি আপনার? কিন্তু আফসোস, এই প্রশ্নটা স্বপ্নে করা সম্ভব কিনা তা তো নাঝার সন্দেহ আছে। নাঝা এমন সৎপাঁচ ভাবতে ভাবতে চোখ লাগায়। কিছু সময় পর, রাত এখন 2টোর কাছাকাছি। তোসের ওয়াশরুমে যাবে, ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে উঠে বসে বিছানা থেকে, লুঙ্গি ঠিক করে নামতে নামতে ফিসফিসিয়ে বলে, শাওয়ার এক যন্ত্রণার লাইগা ঘুমাইতেও পারি না। এ বলেই উঠে ওয়াশরুমের দিকে যাবে, তখনই নরম কিছু একটার উপরে পা পড়ে তৌসিরের। সাথে সাথে মর করে একটা শব্দ হয়, একই সাথে নাঝা চিৎকার করে ওঠে। তৌসির নাঝার টাকনুর উপর অজান্তেই পা রেখে দিয়েছিল। ঘুমের তালে ভুলে গিয়েছিল যে ওর রুমে এখন নাঝা আছে, তাও মেঝেতে শুয়ে। নাঝা চিৎকার করে উঠে বসে। ঘুমের মধ্যে পায়ে ব্যথা পেয়ে নাঝা থতমত খেয়ে ওঠে আর চট পাওয়া চিৎকার করে ওঠে। তৌসির ছিটকে সরে গিয়ে জিভে কামড় দিয়ে বলে, হায় রে, ডাকাতি করে ফেলছি রে। তালুকদারের মাইয়ার ঠ্যাং মনে হয় শেষ রে। এই বলে তাড়াতাড়ি গিয়ে রুমের লাইট অন করে তাড়াতাড়ি নাঝার কাছে এসে বসে। নাঝা আর চিৎকার করে না, হুঁশে থাকলে এমন সামান্য ব্যথায় চিৎকার করতো না, কিন্তু ঘুমের মধ্যে ছিল তাই করেছে। অল্প ব্যথায় ন্যাকামি করার মেয়ে সিদ্দিয়া নয় বটে। নাঝা নিজের পায়ের দিকে তাকিয়ে নাক মুখ কুচকে ব্যথা সহ্য করে নেয়, তবে মনে মনে ভেবেই নেয় এই লোক বিয়ের দিন রাতেই ল্যাংড়া করে দিয়েছে, না জানি এ জীবন না কবেই নিয়ে নেবে। তৌসির এক ঝলক নাঝার পায়ের দিকে তাকিয়ে তাড়াতাড়ি ওয়ার্ডরবের উপর থেকে বাম নিয়ে এসে নাঝার সামনে বসে হাত বাড়িয়ে নাঝার পায়ে হাত দিতে চায়, কিন্তু নাঝা পা সরিয়ে নিয়ে বলে, থাক থাক, আমি লাগিয়ে নিচ্ছি। নাঝাকে থাক থাক করতে দেখে তৌসির বিঘ্ন স্বরে বলে, তোমার পা সালামি নেওয়ার লাইগা ধরছি না, তাই থাক থাক, মারাইও নাই। নাঝা কথাখানি শুনে খানিকটা রেগেই তৌসিরের হাত থেকে চিলের মতো টান দিয়ে বামটা নিয়ে বলে, আমি লাগিয়ে নিচ্ছি। এই বলে নাঝা বামের মুখ খুলে অল্প একটু নিজের বা পায়ের টাকনুতেই লাগিয়ে দেয়। তৌসিরের এটা মোটেও সহ্য হয় না। তৌসির হাত বাড়িয়ে নাঝার পায়ে এবার কয়েক হাত বুলিয়ে নাঝার গোড়ালি ধরে শক্ত করে টান দিয়ে ধরে, এতে যদি পা মুচকে যায় তবে ঠিক হয়ে যাবে। হ্যাকে পায়ে তো ব্যথা পেয়েছে, এর মধ্যে তৌসির এভাবে টেনে ধরেছে, তার উপর তৌসির ওকে স্পর্শ করেছে। নাঝা দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে নিয়ে তৌসিরের হাত থেকে ঝাড়ি মেরে নিজের পা সরিয়ে নিতে নিতে বলে, আর কখনো আমার শরীরে স্পর্শ করবেন না, এটা প্রথম, তাই কিছু বললাম না। তৌসির এটা শুনে ঠোঁট হেলিয়ে তাচ্ছিল্য করে বলে, ভাগ্য ভালো বেরি তোর যে তৌসির শিকদার তোর পা ছুঁইছে। আর এত ফ্যাত ফ্যাত করিস না, আমি তোর জামাই, ছুঁইলে খারাপ কিছু হইতো না। এ বলেই তৌসির উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে চলে যায় আর নাঝা স্তব্ধ হয়ে বসে থাকে। তৌসির ওয়াশরুম থেকে এসে দেখে নাঝা একইভাবে বসে আছে। নাঝাকে বসে থাকতে দেখে তৌসির ওর দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে বিছানায় উঠে বলে,
কি হইল, ঘুমাও না কেন? নাজহা এর কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে রয়। তৌসির এটা দেখে চিত হয়ে শুতে শুতে বলে, সব সময় শুনতাম বিয়ের দিন রাইতে বউরা লাল শাড়ি পরে, কিন্তু তুমি কাফনের কাপড়ের মতো সাদা কাপড় কেন পরছো? নাজহা এটা শুনে দাঁত চেপে বলে। কারণ আমায় দাফন করা হয়েছে তাই কাফন পরেছি। তৌসির নাজহার এই ঝাঁজ ধরা কথা শুনে বলে, ঝাঁজ আমার লগে দেখাইও না, পরে কবে মাইরা টাইরা ফেলমু আর বউ মেরে ফেলার কলঙ্কিনী বই না যাইমু। নাজহা তৌসিরের কথায় কোনো উত্তর দেয় না, নিঃশব্দে ধীরে ধীরে উঠে যায়। তৌসির ওর টাকনো যে ভাঙেনি এটাই অনেক। নাজহা উঠে যায়, উদ্দেশ্য তাহাজ্জুদ পড়া। ও সবসময় ফজরের 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, তালাওয়াত করে, ইশরাকের নামাজ পড়ে একেবারে যায় নামাজ থেকে উঠে। নাজহা নিজের ব্যাগ খুলে মিসওয়াক নিয়ে ওয়াশরুমে চলে যায়, উজু করে বেরিয়ে আসে। নাজহা ভালো করে জানে এখানে যায় নামাজ পাবে না, কারণ ও যে পাটিতে ঘুমিয়েছে সেটাই নামাজের। তাই চুপচাপ ব্যাগ থেকে নামাজের হিজাব বের করে পাটিতে বসে কাঁথা সরিয়ে নামাজে। তখনই মনে হয় একটা গুরুত্বপূর্ণ কথা, ইশরাকের নামাজের সময় কিভাবে দেখবে তা, কারণ এক এক দিন এক এক সময় থাকে আর নাজহা সূর্য দেখে বুঝে না ওয়াক্ত। তাই ফোনে নামাজের সময়সূচি নামক একটা অ্যাপে সময় দেখে নেয়, কিন্তু এখন তো মোবাইল নেই। নাজহা ধীরে ধীরে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে তৌসিরের দিকে তাকিয়ে বলে, এরে হুনরানি। তৌসির নাজহার ডাক শুনে চোখ না খুলে বলে, জি হুনরাম। নাজহা ইতস্তত বোধ নিয়ে বলে, আপনার ফোনটা দেবেন, আমি টাইম দেখবো। তৌসির এটা শুনে চোখ খুলে বালিশের পাশ থেকে একটা ফোন বের করে। নাজহা ফোন দেখেই আটকে ওঠে। ফোনের যে করুণ অবস্থা, এটা দেখে নাজহার কান্না চলে আসার উপক্রম। স্যামসাং গ্যালাক্সি S8 ফোন, সেই 2017 সালের মডেলের ফোন। এর মধ্যে টাচ ফাটা, ভয়াবহভাবে ফাটা ছেঁড়া। মনে হচ্ছে কেউ নিজের যত ক্ষোভ আছে সব ঢেলে দিয়েছে এই ফোনে। এই ফোন কিভাবে তৌসির ইউজ করে নাজহা খুঁজে পায় না। নাজহা বিস্ময়ে ফোনের দিকে তাকিয়ে থাকলে তৌসির বলে, কি হইল নাও? নাজহা ফোনটি হাতে নিয়ে আমতা আমতা করে বলে, এই ফোনে কি প্লে স্টোর আছে? তৌসির নাজহার প্রশ্নে চোখ মুখ কুঁচকে বলে। ওইটা আবার কোন বাল? এটা শুনেই নাজহার মেজাজ তিক্ত হয়ে যায়। লোকটা এমন কেন, সব সময় গালি দেয়। নাজহা তৌসিরের ফোন তৌসিরের পাঁজরের উপর রেখে বলে, থাক, লাগবে না আমার। এই বলেই নামাজ এসে দাঁড়ায়। তৌসির নাজহার এমন অদ্ভুত আচরণ দেখে মোবাইলটা পাশে রাখতে রাখতে বলে, কি এক অদ্ভুত চিজ জুটাইলে দয়াল তুমি আমার কপালে। এ বলে বা পাশে কাত হয়ে শুয়ে পড়ে। তবেই কিছুক্ষণ পর পর চোখ আপনা আপনি খুলে নাজহার দিকে চলে যায়। এতে বেশ বিরক্ত হয় তৌসির, নিজের চোখের উপর মন শুধায়। তালুকদারের মাইয়া কালা জাদু টাদু করলো না তো আবার? তালুকদাররা পড়েছেন আজ অনেক বড় বিপদে। যদিও এই বিপদের সূচনা দাতা ওনারাই। আসলে নাজহার বড় দাদির 4 নম্বর ছেলে, মানে নাজহার 4 নম্বর চাচার বড় ছেলে ইকরাবের পছন্দ নাজহাকে। নাজহার যখন বয়স 11, তখনই ও নাজহাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে। পরিবার অবস্থা বেগতিক দেখে ইকরাবকে সবাই বুঝিয়ে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেন পড়াশোনার জন্য। ওর নানা বাড়ির মানুষও আছেন ওখানে সেই সুবাদে। তবে কথা দেন নাজহা ইন্টার শেষ করলে ওর সঙ্গে ওকে বিয়ে দেবেন। আজ আগস্টের 2 তারিখ, ওর চাচা নুমান আর সাফা বিয়ে, এবং নাজহা তৌসিরের বিয়ের 1 তারিখে হয়েছিল। কিন্তু ও জানতো শুধু চাচার বিয়ে, তাই সারপ্রাইজ দিতে সবাইকে না জানিয়ে বিয়ের দিন আসতে চেয়েছিল। কিন্তু কিছু ইস্যুর জন্য বিয়ের পর দিন আসে। ওকে হঠাৎ দেখে তালুকদার বাড়ির সবার অবস্থা যায়, কারণ ও নাজহার জন্য পাগল। ওর মরণ হয়ে যাবে সত্যটা জানলে, কিন্তু সত্যটা চাপানো সম্ভব না। ইকরাবকে বলে দেওয়া হয় সত্যটা। ওর মাস্টার চাচ্চু নাদির এই কথাটি ওকে বলেন, কারণ আর কারো মুখ দিয়ে আসছিল না এই ভয়াবহ বাণী। উনি সাহস নিয়েই বলেন, যে মুহূর্তে ইকরাবের কর্ণপাত হয়, ইকরাব আসলে নাজহার তৌসির শিকদারের সাথে বিয়ে হয়ে গেছে। সেই সময়েই ইকরাব কিছু মুহূর্ত সবার দিকে এক দৃষ্টিতে চোখ বড় করে স্থবির চোখে তাকিয়ে রয়, আর তারপরেই জোরে শ্বাস টেনে ফ্লোরে লুটিয়ে পড়ে জ্ঞানশূন্য হয়ে। ওর মন এই ভার আর সহ্য করতে পারেনি, তাই এভাবে লুটিয়ে পড়েছে। দম বন্ধ হয়ে আসছিল, সব মিথ্যা মনে হচ্ছিল। বর্তমানে তালুকদাররা নিজেদের বাড়ির উপর করিডোরের সোফায় ওকে নিয়ে শুয়েছে। ওর জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরতে ইকরাব লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে নাজহাকে খুঁজতে খুঁজতে বলে, আমার ফুল কোথায়?
আমার ফুলকে তোমরা কি করলে? ওকে আমার সামনে আনো। ওকে আমার দেখতে খুব ইচ্ছে করছে। অনেক বছর ওর চাঁদ মুখখানা পরখ করি না। এটা শুনে নাজহার বাবা সিদ্দিক তালুকদার এগিয়ে এসে বলেন। ওর বিয়ে হয়ে গেছে? এটা শুনে ঠিকই ইকরাব কিন্তু বিশ্বাস করে না একটু। তার ছেলের হাসি দিয়ে বলে, কেন মজা করছেন চাচা? আপনার মেয়ে তো আমার স্ত্রী হবে। ওর অন্য কারোর সাথে কেন বিয়ে হবে? ওর মোল্লা চাচু নাহিদ সাহেব এসে এগিয়ে বলেন, ইকবাল, এটাই সত্য। সাহেবকে বিয়ে করানোর জন্য এমনটা করতে হয়েছে। মেয়ের বদলে মেয়ে দিতে হয়েছে। এর মধ্যে সামনে নির্বাচন। ইকরাব এটা শুনে স্তব্ধ চোখে সবার দিকে তাকিয়ে রয়। ওর ফুল আর ওড়নি মন বারবার শুধায়, ওহে তোমার অন্তরের ফুল আজ কারো ঘর ফুল হয়ে গেছে। তুমি শূন্য, আজ তুমি শূন্য। ইকরাব পিছনে ঘুরে চিৎকার করে ওঠে, আমার অন্তরের ফুল যখন অন্য কারো ঘর ফুল হয়ে গেল, তাহলে আমি বেঁচে থেকে কি করব? এই বলে ইকরাব করিডোরের রেলিংয়ের দিকে ছুটে যায়, উদ্দেশ্য লাফ দেওয়া। কিন্তু এর আগেই ওকে ওর চাচা ধরে পেছনে নিয়ে আসেন। ওরা ওকে বোঝান, এমন করিস না, এটাই নিয়তি। ইকরাব সবার থেকে নিজেকে ছাড়িয়ে মাটিতে দুই হাঁটু গেড়ে বসে পড়ে। কিছু সময় স্তব্ধ হয়ে বসে আবারও মাটিতে লুটিয়ে মাছের মতো ছটফট করতে শুরু করে। একটা পাখির গায়ে তীর বিঁধলে যেমন সে মাটিতে পড়ে ছটফট করে, ইকরাব নিজের সব বিশ্বাস হারিয়ে এইভাবেই ছটফট করতে করতে চিৎকার করে বলে, তোমরা আমায় নিঃস্ব করে দিলে। তোমরা আমার সবটুকু শেষ করে দিলে। তোমরা আমার সবটুকু বিশ্বাস ভেঙে দিলে। আমায় মৃত লাশ বানিয়ে দিলে। কি করে তোমরা এতটা করতে পারলে আমার ফুলকে? তোমরা তোমরা এ বলে ইকরাব চিৎকার করে কেঁদে ওঠে। পুরুষরা বোঝে আবার কাঁদে। হ্যাঁ, কাঁদে। এই যে কাঁদছে ইকরাব, নিজের সবটুকু ভরসা হারিয়ে কাঁদছে ওর কিশোর বয়সের আবেগ আর যুবক বয়সের ভালোবাসা আজ অন্য কারো। ওর সবটুকু শেষ হয়ে গেছে, সব দম বন্ধ হয়ে আসছে। বর্তমানে প্রতিটি শ্বাস প্রশ্বাস বিষের মতো তীব্র যন্ত্রণার লাগছে। ইকরাব ওর আব্বার দিকে তাকিয়ে বলে, আব্বা, ওর বিয়ের জন্য লাল শাড়ি যখন কিনলে, তখন তোমার আমার জন্য কাফনের কাপড় কিনে আনলে না কেন? তোমরা মানুষ নয়, তোমরা সবাই রক্তচোষক। তোমরা আমার সব শেষ করে দিয়েছো। ইকরাব চিৎকার করে বুক ফাটিয়ে বলে, ওকে এই মুহূর্তেই এনে দাও, নয়তো আমার জীবন্ত দাফন করে দাও। সবাই স্তব্ধ হয়ে ওর এমন ছটফটানি দেখছেন। ইকরাব চিৎকার করে কেঁদে বলে, আমার অন্তরের ফুলকে কি করে তোমরা অন্যের ঘরের ফুল বানিয়ে দিলে? তোমরা এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারো? তোমরাই তো কথা দিয়েছিলে যে আমার ফুল শুধু আমার। তাহলে আজ ও অন্য কারো কি করে হয়? আমি ওকে প্রচণ্ড ভালোবাসি। আমি ভীষণ ভালোবাসি। আমার পক্ষে ওকে ছাড়া থাকা সম্ভব নয়। ইকরাব পাগলের মতো বলে, বিয়ে হয়েছে তো কি হয়েছে, তালাক দিয়ে নিয়ে আসো। তারপরও আমি ওকে চাই। আমি শুধু আমার ফুলকে চাই, শুধু ওকে চাই। এ বলেই ইকরাব হাঁপাতে থাকে, হাঁচি দিতে থাকে। সাথে সাথে ওর নাক দিয়ে গাল গাল করে রক্ত ঝরতে শুরু করে। রক্তচাপ বেড়ে যাওয়ায় অতিরিক্ত আবেগ, কান্না আর মানসিক চাপের কারণে হঠাৎ করে রক্তচাপ বেড়ে গেলে নাকের ভেতরে রক্তনালীগুলো ফেটে রক্ত বের হয়। আর এমন ইকরাবের সাথেও হলো। ইকরাবের বাবা নাহিদ সাহেব বলেন, এটা দেখে, নাহিয়েদ, যাক তাড়াতাড়ি ঘুমের ইঞ্জেকশন লইয়া আয়। নাহিদ তাড়াতাড়ি নিজের রুমের দিকে যান। ইকরাব এটা শুনে তার ছেলের হাসি দিয়ে বলে, ও আব্বা, আমায় চিরতরে ঘুম পাড়িয়ে ফেলো। আমি আর বেঁচে থেকে কি করব? ইকরাবের বাবা ইকবাল সাহেব ওকে কিছু বলতে যাবেন, তখন আরো রক্ত গড়িয়ে পড়ে। ইকরাব ঢুক গিলে বলে, আব্বা, হয়তো আমার বুকে আমার ফুলকে এনে দাও, নয়তো আমার কাফনে মুড়াইয়াও। নাহিদ চাচা ইঞ্জেকশন নিয়ে আসেন আর সাথে সাথে 3-4 জন ইকরাবকে চেপে ধরে ইঞ্জেকশন দিয়ে দেন। ইকরাবের মাথা তীর তীর করে ভারী হয়ে আসতে থাকে। ইকরাবের দৃষ্টি ঘোলাটে হয়ে আসে। ইকরাব ঘোলাটে না নিয়ে সবার দিকে তাকিয়ে বলে, এই ঘুম আর না ভাঙুক, এই ঘুম আর চিরন্তন হয়ে রোক। দৃষ্টি লেগে আসবে তখন আবার বলে ওঠে, যে ফুল আমার হয়নি সে ফুল আর কারো না হোক। এই বলে ইকরাব বুক চেপে ধরে। বুকে প্রচুর ব্যথা করছে। বুক খাবলে ধরেই ইকরাব চোখ বুজে নিদ্রায় ডুব দেয়। ওর এতটা বছরের ভালোবাসা আজ বৃথা। নাজহা দাঁড়িয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে। এই ড্রেসিং টেবিলটা একটু আগেই ওর দাদা শ্বশুর এনে দিয়েছেন কয়েকজনকে নিয়ে।
যাতে ওর অসুবিধা না হয়। এখন বেলা 12টা বাজে। নাঝা গোসল করে নিয়েছে, ওকে তড়িঘড়ি করে গোসল করানো হয়েছে। একটু পর ওর বাড়ি থেকে টিফিন নিয়ে আসবেন বাপ চাচারা, আর এখন এই বাড়ি থেকে তাদের বাড়ি নিয়ে গিয়েছেন। নাঝা একটা সাদা গোল ড্রেস আর কালো সালোয়ার পরেছে, ভেজে চুল তাই খোলাই রেখেছে। নাঝাকে চুড়ি পরার জন্য বলা হয়েছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নাঝা আপন মনে আস্তে আস্তে চুড়িগুলো হাতে পড়ছে। এদিকে তৌসিরও রুমে রেডি হচ্ছে। তৌসির পরেছে সাদা লুঙ্গি, এমনিতে তো জ্যাকেট পরে, কিন্তু সাদা বেশি পরে। সাদা পাঞ্জাবি আর পাঞ্জাবির উপর কালো মুজিব কোট, পায়ে লেদারের জুতো। এই জুতো আবার ডার্বি জুতো। এই জুতাখানা তৌসিরকে ওর মেঝো চাচা গিফট দিয়েছিলেন। গত সপ্তাহে ইংল্যান্ড থেকে আসার সময় নিয়ে এসেছেন, কারণ ইংল্যান্ডে এই জুতাই সেরা ক্লাসিক ও হ্যান্ডক্রাফটেড পাওয়া যায়। তার মধ্যে 100 বছরের পুরনো গুডউইয়ার ওয়েলটেড লেদার জুতো হাতে তৈরি, দাম 800 মার্কিন ডলার, যা বাংলাদেশের টাকায় আনুমানিক 88,000 তো হবেই। তৌসির নিজের কোট ঠিক করতে করতে আয়নার দিকে তাকায় এক নজর, তাকিয়ে কিছু সময় তাকিয়ে রয়। নাঝা নিজের মতো চুরি পড়ছে। তৌসির নাঝার বাদামি কোমরের নিচ অব্দি চুল দেখে আপলক নয়নে সে চুলের পানি তাকিয়ে রয়। বেশ আকর্ষণীয় বটে এই ক্যাশ তরঙ্গগুলো। ঢেউ খেলানো চুলগুলো বেশ সুন্দর সুন্দর লাগে তৌসিরের চোখে। নাঝার পরনে গোল ড্রেস, ওর খোলা ঢেউ খেলানো বাদামি চুলগুলো তৌসিরের চোখ বরাবরই আটকে দেয়। তৌসির মনে মনে বলে, সিদ্দিক তালুকদার কোনো বাল পারুক আর না পারুক, এক চিজ জন্ম দিছে মারাত্মক মাইরি। নাঝা চুড়িগুলো হাতে পড়ছে আর মনে মনে বলে, কতটা দুর্ভাগ্য আমার, আজ আপনার নামের চুড়ি পরার হাতটাই এক দানবের নামে পড়তে হচ্ছে। আপনার আর আমার পাওয়া হলো না মশাই। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় শুধু আমার চোখ আপনাকেই খুঁজছিল। এতটা পাষাণ কেন আপনি? কেন আমার নজরের বাইরে চলে গেলেন? শেষবারের মতো আমায় দেখা দিলে কি এমন ক্ষতি হতো? কেন দেখা দেবেন? পারবেন না তো অন্য কারো হতে আমায় দেখতে, তাই বোধহয় সরে গিয়েছিলেন। নাঝাকে বিড়বিড় করতে দেখে তৌসির কিছুটা এগিয়ে এসে বলে, কিলো তালুকদারের মাইয়া কি বিড়বিড়াও? নাঝা দীর্ঘশ্বাস ফেলে মুখ তুলে আয়নায় তাকায়। কিছু মুহূর্ত তাকিয়ে থাকে। লোকটাকে বেশ সুন্দরী লাগে, জিম করা বডি, নেতা নেতা একখানা ভাব অবশ্য না, তাই তো ধুতি স্টাইলের মতো লুঙ্গি পরা, পরনে সাদা পাঞ্জাবি, তার উপর গুচ্ছে পরা কালো মুজিব কোট, যেটাকে অনেকে নেহেরু কোটও বলেন। মুখে দাড়ি অল্প, এই অল্প দাড়ি বলে দিচ্ছে এই হয়তো কিছুদিন আগেই মুখ শেভ করা হয়েছে। চুলগুলো আলতো, এলোমেলো, ফর্সা, সুন্দর। মুখের গঠনও বড্ড সুন্দর, কিন্তু এইসব সৌন্দর্য পানসে নাঝার চোখে, কারণ ওর চোখ যে এক শ্যাম পুরুষের স্নিগ্ধতায় বিভোর। নাঝা নিজের মনে মনেই শুধায়, পৃথিবীর সব পুরুষের সৌন্দর্য তুচ্ছ, আমার ভালো লাগা মহাশয়ের মেরে। নাঝা কিছু সময় ধ্যানে থেকে মাথা নাড়িয়ে না বোধক ভাবে বলে, না কিছু না। তৌসির নাঝার দিকে আয়নায় আর চোখে তাকে বলে, তোমার আবার কোনো লাংটাং ছিল না তো বিয়ের আগে? তার বিরহে মরতাছ না তো আবার? ল্যাং শব্দটা শুনে নাঝার মেজাজ তুঙ্গে উঠে যায়। তিক্ত সুরে পেছনে ঘুরে তৌসিরের পানে কটমট করে তাকিয়ে বলে, চরিত্রহীনের তকমা দেবেন না। তৌসির নাঝাকে রেগে যেতে দেখে বলে, ও আমার সাওয়া, রাইগা যাও কেন? ভালো কথাই তো জিগাইলাম। নাঝা তৌসিরের কথায় দ্বিগুণ রেগে গিয়ে বলে, নিজের মুখে লাগাম টানুন। দুঃখিত, মুখের ভাষা ঠিক করা সম্ভব নয়। নাঝা এটা শুনে কিছু বলে না, চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে নেয়, কারণ তৌসিরের সামনে দাঁড়ালে এর আগে গা জ্বলবে। নাঝা যেতে নেয়, তৌসির তখন বলে ওঠে, শোনো তালুকদারের মাইয়া, এমন সাপের মতো ফ্যাত ফ্যাত কইরো না, পরে সাপের মতো পাড়া দিয়া মাইরা ফেলবো। নাঝা এটা শুনে তৌসিরের দিকে তাকিয়ে বলে, রাতে তো মেরেই ফেলেছিলেন। মাইরা ফেলার ইচ্ছে থাকলে পায়ে না দিয়া গলায় পাড়াটা বসাইতাম। নাঝা এই বাণী শুনে উত্তর দেয়, তো বসাইলেন না কেন? তোমারে মাইরা ফেললে আমি বউ পাবো কই? এমনি সাত কপালের দৌড়ে তোমার মতো চানমুখী পাইছি। নাঝা আর কোনো উত্তর দেয় না, চুপচাপ বিছানায় বসে পড়ে। ভেতরটা কুরে কুরে ক্ষয় হয়ে যাচ্ছে কষ্টে, নিজের পেয়েও না পাওয়ার তীব্র যন্ত্রণা। কিছু মুহূর্ত পর
তৌসিরের ছোট চাচা নাজেম আর ছোট মামা মিনহাজ বসে আছেন শিকদার মহলের ছাদের এক কোণে সোফায়। নাজেম চাচা মদ গিলছেন এক হাতে, অন্য হাতে সিগারেট টানছেন। ওনার মুখোমুখি সোফায় তৌসির বসে আছে, আর পাশেরটায় মিনহাজ মামা বসে আছেন। মিনহাজ মামা একটা সিগারেট তৌসিরের দিকে এগিয়ে দিয়ে বলেন, নেট আন দে। তৌসির সিগারেট হাতে নিয়ে অন্যদিকে ছুঁড়ে মারে আর নাক মুখ কুচকে বলে, ধুর, তুমি তো জানো এসব বালচাল ছাইপাশে আমি গিলি না। এগুলো গিললে বুকে জ্বালা ধরে যায়, পরে আর কিছু মুখে নিতে পারি না। নাজেম চাচা ওর কথা শুনে হেসে বলেন, নেশার ব্যবসা করিস আর নেশা করিস না, তাহলে আসল নেশার স্বাদ পাইবি কেমনে? আমি খুঁজে পাই না ও নেশার এই তীব্র স্বাদ কেন নেয় না। তৌসির বিরক্তি নিয়ে বলে, ধুর, এসব খাইলে মাথা টাথা ঠিক থাকে না। তোমরাই গিলো, আমি এগুলোর মধ্যে নাই। নাজেম চাচা বলে উঠেন, আচ্ছা বাদ দে, এগুলা আগে বউ পছন্দ হয়েছে? তৌসির ওনার কথায় উত্তর দেয়, হ চাচা, বউ তো মারাত্মক পছন্দ হয়েছে, কিন্তু সংসার করবার যোগ্য হয়েছে না। মিনহাজ মামা ওর কথায় ভ্রু কুচকে বলেন, কেন যোগ্য না কেন? তৌসির বিরক্তির সুরে বলে, আরে সংসার কেমনে করবো? ওর বয়স আর আমার বয়স দেখছো, কত ছোট। হে জীবনে আর সংসার হইতো না। আচ্ছা এগুলা বাদ, তোমরা বিয়া করবা কবে? আমি তো কাম সায়রা নিলাম। মিনহাজ মামা ঠাস করে টি টেবিলের উপর হাতে থাকা গ্লাস রাখেন। চোখ মুখ লাল হয়ে গেছে ওনার। অতিরিক্ত সুন্দর বিধায় একটু খেলে এমন লাল নীল হয়ে যান মামা। মিনহাজ মামা আবার মারাত্মক সুন্দর, তবে আজ পর্যন্ত কোনো রমণী উনি পাঠাতে পারেননি। উনি ব্যর্থ ওনার অভ্যাসেই। মেয়েদের সাথে কথা বলার স্টাইলটাও জানা নেই। দু একখান পাত্রে দেখা হয়েছিল, কিন্তু পাত্রের সাথে কথা বলতে গিয়ে বলবেন বাপের নাম বলেছেন দাদার নাম, তাই আর বিয়ে করা হয়নি। উনিও আর করতে চান না, কিন্তু বয়স 30-এর উপরের দিকে দৌড় দিচ্ছে। মিনহাজ মামা আবার তৌসিরের ছোট, আর নাজেম চাচা তৌসিরের 1 বছরের বড়। উনি নেতা মানুষ, ওনার রাজনীতি আর দুর্নীতি সব। সংসার বউ বাচ্চা এগুলোতে তিনি রাজি নন, তাই আর কি করা, উনি আছেন ওনার মতোই। নাজেম চাচা তৌসিরকে বলেন, শোন, 2টা বাটিয়ালি থাইকা আইছে, এখন কি করবো গো? তৌসির সন্দেহ ভরা চোখে বলে, ওরা নিজের ইচ্ছায় আইছে তো, কন্ট্রাক্ট সাইন করছে তো। ওরা নিজে আইছে, আমরা কাউরে ধরে আনি নাই। তাইলে ওগরে আলমের ফার্ম হাউসে পাঠাইয়া দাও। আলম 5 লাখ দিছে আমারে, এর মধ্যে ওদের 2 জনের 2 দিয়া দিও। মিনহাজ মামা বলেন, এগুলো বাদ দে ভাই, বাবার ল্যাবের কি হইল? দাঁতেরটার কোনো কাম হইছে নাকি? তৌসির তিক্ত সুরে বলে, ল্যাবের কথা আর কইও না, ওগুলো ডাক্তার না, সবগুলো উলুর বলদ। শাওয়াগুলো কোনো কামের না। তৌসির বসে আছে বাগানে রাখা মিটিং করার সোফায়। ওর সাথে নাজেম চাচাও বসে আছেন। তৌসিরদের সামনে এক সুন্দরী কম বয়সী রমণী দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা খোলামেলা পোশাক পরা অবস্থায়। তৌসির মেয়েটির দিকে তাকিয়ে বলে, তা কুমারী তো, সত্যি তো? জি। তৌসির মেয়েটির দিকে তাকিয়ে ঘৃণার চোখেই বলে, তা এই পথে কেন? দেখলে তো ভালো ঘরেরই মনে হইতাছে। কেন আবার নিজেকে কাজে লাগিয়ে নিজেই বড় হওয়া? ভালোই কথা বলতে পারো দেখি। নাজেম চাচা বলেন, তৌসির যখন কুমারী, তাইলে এরে আলমের বাতিজা তন্ময়ের কাছে ফাড়াইয়া দে। ও কুমারী মাইয়া বেশ পছন্দ করে, রেটও দিব ভালো, সাথে কমিশনও। তৌসির নাজেম চাচার কথা শুনে মেয়েটির দিকে তাকায়, তারপর শান্ত গলায় বলে, এক রাইট তন্ময়ের লগে থাকবা, রেট দিব 70,000 হইব। হবে। তৌসির এটা শুনে ওকে যাওয়ার জন্য ইশারা দিয়ে বলে, ওকে, তাইলে এই থাইকে এখন ভাগো। কখন কোথায় যাইবা বইলা দিমো কাইল। কিন্তু মেয়েটি যায় না। মেয়েটি তৌসিরের দিকে এগিয়ে সে ফিসফিসিয়ে বলে, কিন্তু আমি যে নিজের সবটুকু আগে আপনাকে দিতে চাই নেতা সাহেব। হে বলে মেয়েটি তৌসিরের দিকে নিজের হাত ছোঁয়ার জন্য বাড়ায়। তৌসিরের মেজাজ তুঙ্গে উঠে যায়। তৌসির ছিটকে সরে গিয়ে রুক্ষ গলায় বলে, দূর মাগে সুইস না মারে, আমি বিবাহিত। তৌসিরের এই গালি শুনে মেয়েটি স্তব্ধ হয়ে যায়, কিন্তু তারপরেও নিজেকে গুটিয়ে নিয়ে তৌসিরের পাশে সাহস করে বসে ওর উপর হেলে পড়তে নেয়। এতে তৌসির বেশ বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। মেজাজ ধীরে ধীরে খুনি হয়ে উঠছে এই ছ্যাঁচড়ামির আচরণে। তৌসির উঠে গিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলে, কিন্তু এইগুলো আমার লগে না, আমার নির্ধারণ করা লোকের লগে।
যা এন থেকে ভাগ মাগি। মেয়েটি এতে প্রচণ্ড রেগে যায়। এমন অপমান সহ্য করার মতো তো আর নয়। মেয়েটি তৌসিরের পাঞ্জাবি ধরে আলতো টেনে ইনিয়ে মিনিয়ে বলে, কি হয়েছে? বিবাহিত? আমার সমস্যা নাই, আপনি আমাদের মিশতে পারেন। এই উক্ত বিষয়গুলো নাজহার উপর থেকে দেখছে, সব শুনছেও, তবে অবাক হচ্ছে না, কারণ এদের নোংরামো সম্পর্কে নাজহার যথেষ্ট ধারণা আছেই। আসলে এরা বিভিন্ন ভালো কুমারী অল্প বয়সী মেয়েদের এসবের কুবুদ্ধি কুমন্ত্রণা দিয়ে ফাঁসিয়ে দেওয়া ব্যবসায় নিয়োজিত করে, তারপর নিজেদের দেশি বিদেশি ক্লায়েন্টদের উপহার দিয়ে কাঁচা ডলার হাতে নেয়। আর এগুলোর মূল শেকড় তৌসিরের বিবিজান নূরজাহান খাতুন, এক খবিশ মহিলা নাজহার চোখেও নেই। তৌসির মেয়েটির এমন ছ্যাঁচড়ামো দেখে কিছু সময় মেয়েটির দিকেই তাকিয়ে রয়, তারপর এক ঝটকায় কোমরে গুজা পিস্তল বের করে ঠাস করে মেয়েটির কপাল বরাবর একটা বুলেট ঢুকে দেয়। ঠাস করে উঠে পুরো বাড়ির উঠোন, তারপর আবারও নীরব হয়ে যায়। মেয়েটির মাথা থেকে গড়গড়ে রক্ত ছড়তে থাকে। মেয়েটি ঠাস করে লুটিয়ে পড়ে। তৌসিরের এই কাণ্ড দেখে নাজেম চাচা বিরক্ত হয়ে বলেন, শাওয়ার রাগ সামলাইতে পারস না, এখন এই মাগিরে মাইরা ফেললে এখন ওই খানকের পোলারে কি দিবি? তৌসির পিস্তল সোফায় ছুঁড়ে মারতে মারতে তিক্ত সুরে বলে, লাশই দিয়া দাও, ওর তো দেহ দরকার। জিতা আর মরা দিয়া কি করব? তাজা আছে লাশ। এই বলে লুঙ্গি টাকনো দিয়ে বাড়ি মেরে তুলে দুই হাতে তুলে ধরে বাড়ির দিকে এগিয়ে যায়। পাঞ্জাবিতে রক্ত লেগেছে। রক্তের দিকে তাকিয়ে ভেতরে যেতে যেতে বলে, শাওয়ার এক জীবন মাইরি, যেই দিকে যাই ওই দিকেই গাদ্দারি। তৌসির এই নারীর ঝামেলায় বেশি থাকে না, এগুলো ওর বিবিজান আর নাজেম চাচা মিনহাজ মামাই সামলান, তবে মাঝে মধ্যে দু একজন ধরে ক্লায়েন্টের হাতে তুলে দেয়। নাজহা এক দৃষ্টিতে মেয়েটির পড়ে যাওয়া লাশের দিকে তাকিয়ে আছে। কতটা অমানুষেরা! আজ নাজহার বাড়ির লোক কেউ আসেনি, আগামীকাল আসবে নাকি নাজহার মন বলে, না এলেই ভালো। আর নিজের বাপ চাচার মুখ দেখতে ইচ্ছে হয় না ওর। আজ তাদের স্বার্থপরতার নিরে ওর শ্যাম পুরুষকেও হারিয়েছে, চায় না আর ওদের মুখোমুখি হতে। নিজের শ্যাম পুরুষকে না পাওয়ার যন্ত্রণায় নাজহা যতটা পড়েছে ততটাই পুরুক তারা, ততটাই কষ্টে জর্জরিত হোক তারা। নাজহা ব্যালকনিতে দাঁড়িয়ে এসব আওড়াচ্ছে। এ সময় তৌসির রুমে আসে। এসে নাজহাকে না দেখে বুঝে নেয় নাজহা ব্যালকনিতে আছে, তাই আর এদিক ওদিক না তাকিয়ে নিজের পাঞ্জাবিটা বদলে বিছানায় রাখে আর বিরক্ত গলায় গালি দিয়ে বলে, এই বালের মাইয়া সারাক্ষণ বেলকনিতে পইরা থাকে। এই বলতে বলতে তৌসির ধীরে ধীরে পা বাড়িয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। মেজাজ ভালো না খারাপ, খারাপ মেজাজটা খুন টুন করলেও হাত চুলকায়, আবার না করলেও অশান্তি অশান্তি করার ভিতরে এই মনে হচ্ছে মহান এক যন্ত্রণা। তৌসির ব্যালকনিতে পা রাখতেই ওর নজরবন্দি হয় মহান্ধ এক বিমূর্ত সুন্দর চিত্ররূপ নাজহা দাঁড়িয়ে আছে। কোমরের নিচ অব্দি কোকড়ানো বাদামি ক্যাশ তরঙ্গ, চুলগুলো ছিটিয়ে আছে ওর পিঠে, হালকা বাতাসে উঠছে। নাজহা আকাশের দিকেই তাকিয়ে আছে। তৌসির পেছন থেকে নাজহার চুলের দিকে খানিক মুহূর্ত চৈতন্য বিভোর হয়ে চেয়ে রয়, তারপর কিছু সময় পর বলে ওঠে, তালুকদারের মাইয়া রাইত বিরাইতে এমনে দাঁড়াইও না বেলকনিতে আইয়া, পরে জিনের বালগুলো তোমার রূপের আগুনে জইল্লা তোমার পিছনে যাইব কুত্তার মতো পইরা। নাজহা তৌসিরের কথা শুনে খানিকটা ভটকে যায়, তারপর ধীরে ধীরে পেছন ফিরে তাকায়। একবার তাকিয়ে চোখ অন্যদিকে সরে নেয়। তৌসিরের পরনে জ্যাকের লুঙ্গি আর সাদা সেন্ডু গেঞ্জি। সেন্ডু গেঞ্জি পরায় তৌসিরের বলিষ্ঠ জিম করা নিখুঁত পুরুষালী শরীরটা দেখা যাচ্ছে। এর মধ্যেও ফর্সা গায়ের রঙের জন্য আরো বেশি নিখুঁত লাগছে। তৌসির নাজহাকে অন্যদিকে তাকাতে দেখে বলে, শুনো, এমনে নাক ছিটকাইও না, আমি তোমার জামাই, বাইরের কেউ না। নাজহা তৌসিরের কথায় অন্যদিকে তাকিয়ে বলে, আমি এই বিয়ে মানি না, আমি আপনাকে স্বামী মানি না। নাজহার কথা শুনে তৌসির নাজহার দিকে এগিয়ে এসে কপট গলায় বলে, জামাই মানুষ না তাইলে এনে কি করস? যা দৌড় দে নিজের বাড়িতে, আমার তো তোর মতো বউ লাগবো না। নাজহা তৌসিরের কথায় তৌসিরের দিকে কটমট চোখে তাকায়। রাগে গা ঝাঝা করছে, এত বড় অপমান। নাজহা নিজের দুই হাত মুষ্টিবদ্ধ করে বলে, চলে যেতে পারলে থাকতাম না এখানে। তৌসিরাতে হেসে বলে, জানি তো যাইতে পারবো না, কারণ তোমার বাপ চাচা সবগুলোই তো ইতর হালার হালারা, তুমি সইলা গেলেও আবার আমার কাছে দিয়া যাইব। নাজহা তৌসিরের কথা শুনে কিছু সময় চুপ করে রয়। সত্যি তো, তৌসির তো ভুল কিছু বলেনি। নাজহাকে চুপ করতে দেখে তৌসির দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা বাদ দাও,
যাও আমার পাঞ্জাবিটা ধুইয়া দাও, কাইল সকালে পড়তে হইব। নাঝা তসিরের কথায় মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলে, একটা অসহায় মেয়েকে মেরে গায়ে তার রক্ত মেখে সে রক্ত মাখা পাঞ্জাবি আমায় ধুতে বলতেছেন? আমাকে পাপের অংশীদার বানাতে চান? তসির এটা শুনে অল্প তিরিক করে রেগে যায়। ওই মাগি তোমার জামাইরে বিছানায় টানতাছিল আর ওরে তুমি অসহায় কইতাছো? এই গালি শুনে চোখ মুখ কুচকে নেয়। কি গালি? নাঝা দাঁত চেপে বলে, মানুষের বিছানায় পাঠাতে পারেন অথচ নিজে যেতে পারেন না? নাঝার এমন ঘাড় তেরামের কথা তসিরের গায়ে মেখে যায় তালের মতো। মনে হয় কেউ গরম তেলের ছিটা উপচে পড়ল। তসির দাঁতে দাঁত চেপে বলে, নিজের থুতা সামলে নে শাওয়ার মাইয়া, নয়তো থুতা আস্থা রাখবো না। নাঝা ভয় পায় না তসিরের কথায়, উল্টো নিজের কালচে সবুজ চোখের কঠিন চাহনি নিক্ষেপ করে তসিরের চোখে এবং রুক্ষ গলায় বলে, আমার থোটা ঠিকই আছে, নিজেকে সামলান। পাপে তো ঘা হয়ে যাচ্ছে অন্তর আপনার। তসির নাঝার সাহস দেখে থমকায়। বেশ সাহস বেড়ে গেছে এই ছোট্ট মেয়ের। বয়স হয়নি এক চিলতে আর এত বড় বড় কথা। তসির নাঝার চোখে চোখ রেখে হুমকি দিয়ে বলে, আমি পাপী আর আমার পাপে আমারে ক্ষয় করবো, তাতে তোমার কি? আপনি তো পাপী না, আপনি একটা জানোয়ার। পাপী বললে পাপীকেও অপমান করা হবে, নিকৃষ্টের চেয়েও নিচু আপনি। আমি যে সাওয়ারি হই না কেন, তাতে তোমার কি? নাঝা এই তোমার কি, তোমার কি? আর গালি শুনে দ্বিগুণ রেগে ওর দিকে এগিয়ে বলে, নিকৃষ্টদের একটাই অস্ত্র, আর তা হলো অশালীন বাক্য। বেশি মুখ লম্বা করো না, নয়তো। তসির আর কিছু বলতে পারে না। হঠাৎ নাঝা ওর থেকে কথা কেড়ে নিয়ে চিৎকার করে ওর দিকে ধমকিয়ে তাকিয়ে বলে, নয়তো কি? মারবেন? খুন করবেন? নাকি নিজেরা ব্যবসায় বেচে দিবেন? কি করবেন? এগুলোই তো করতে পারেন। আর কোনো মাল পারেন করতে? পাপ ছাড়া কখনো জীবনে কিছু করেছেন? নিন, করুন। আপনার জন্য আমার জীবনের সব চিত্রল হারিয়েছে, এবার জীবনটাও নিয়ে নিন, তাহলে শান্ত হবেন। নাঝার হঠাৎ এমন রাগ দেখে তসির চোখ বড় বড় করে নাঝার দিকেই তাকিয়ে থাকে। মনে মনে ভেবে নেয়, এর লগে সত্যি জিনটিন লাগলো না তো। তসির নাঝাকে ভয় দেখাতে হুঙ্কার দিয়ে বলে, এই চুপ, এত কথা বলবি না। যা গিয়ে মরণের ঘুম ঘুমা। আমার লগে ফ্যাত ফ্যাত করলে জীবন্ত কবর দিয়া দিব। তবে নাঝাকে ওর ধমকে ভয় পাওয়ার মেয়ে। নাঝা আরো বেশি চিৎকার করে বলে, তো দিয়ে দিন। তসির নাঝার কথায় মারাত্মক রাগ ওঠে। তসির নিজের লুঙ্গির নিচের কুন তুলে হাতে নিয়ে কোমরে গুজে নিতে নিতে বলে, কুত্তার বাচ্চা, তুই আমার তোর সাওয়ার রাগ দেখাস, আমার লগে ফ্যাত ফ্যাতি করিস। আইস তোর সাওয়াগিরি আমি বের কইরা দিব। এই বলেই তসির সাপের মতো ফুসফুস করে নাঝার দিকে এগিয়ে যায়। খানিকক্ষণ পর নাঝা চিৎকার করছে, চিৎকার করে কান্না করে বলছে, আমায় উঠান, জানোয়ারের মতো কাজ করবেন না, উঠান আমায়। এই বলে নাঝা দুই হাতে মাটি আঁকড়ে ধরে পেছাতে থাকে। তসির ওর এমন অসহায় চিৎকার দেখে দাঁত কেলিয়ে বলে, কই গেল এত ঝাঁজ? আর দেখাবে ঝাঁজ? নাঝা ঢুক গেলে তসিরের দিকে তাকিয়ে বলে, না আর এমন করবো না, আমায় তুলুন এখান থেকে। এই বলে ভয়ে চিৎকার করতে থাকে। আসলে নাঝাকে তসির কবরের ভেতর বসিয়ে রেখেছে সেই মেয়েটির লাশ কবর দেওয়ার জন্য, যে কবর খোঁড়া হয়েছে বাড়ির পেছনে। তসির নাঝাকে রাগে এই কবরের মধ্যেও ফেলে দিয়েছে, কারণ ও মুখে মুখে তর্ক করছিল কবরে ফেলেছিল তো। কিন্তু তাও নাঝা ভয় না পেয়ে উল্টো তসিরকে গালাগালি করছিল, তাচ্ছিল্য করছিল। তাই তসির ওরে ভয় পাওয়াতে এখন কয়েকটা বিচ্ছু ছেড়ে দিয়েছে কবরে, আর নাঝা ভয় মরছে। তসির কবরের পাড়ে দাঁড়িয়ে হাসতে হাসতে বুকে হাত গুজে নিতে নিতে বলে, তালুকদারের মাইয়া, তোমার সাওয়ার রাগ তোমার কাছে রাখো, নয়তো নেক্সটে এমন কিছু হলে সাপ ঝুলাই দিমু গলায়। নাজাম চাচা আর মিনহাজ মামা তসিরকে গালি দিয়ে বলেন, থাপড়াইয়া দাঁত ফালাইয়া দিমু, ওরে তাড়াতাড়িতে তোল। বউরা রাগ জাপ করবি, এগুলা সহ্য করতে হয়, এমন করলে সংসার করবি কেমনে? তসির বুক ভরে শ্বাস নিয়ে এক লাফে কবরে নামতে নামতে বলে, আর সংসার এই লেদা বাইচা ঝুলাইছো গলায়, এর লগে সংসার করার বদলে তৃতীয় বিশ্বযুদ্ধ করেন লাগবো আমার। এই বলেই গ্লাভস হাতে বিচ্ছুগুলো হাতে নিয়ে উপরের অন্যদিকে ছুঁড়ে মারে। নাঝা এখন ভয়ে সিটি আছে। মিনহাজ মামা বলেন, তুই বৌমার নিয়ে আয়, আমরা গেলাম। এই বলেই নাজাম চাচা আর মিনহাজ মামা চলে যেতে থাকেন। তসির মুচকি হেসে নাঝার দিকে তাকায়, তবে হাসিটা মুচকি না, তাচ্ছিলের বললে ঠিক হবে।
নাজহার দিকে তাকায় তৌসির। এক পলক তাকিয়ে চোখ ফিরে নেওয়ার জন্য চায়, কিন্তু ওর সাধ্য হয় না ফিরে নেওয়ার। নাজহার ফর্সা গালে অল্প মাটি লেগে আছে। নাজহার কুয়াশা মাখানো কালচে পান্নার মতো সবুজ চোখে তৌসির স্পষ্ট ছুঁয়ে যাওয়া ঘ্যান্নার চাহনি দেখতে পাচ্ছে। নাজহার তপ্ত কুসুম রঙা রক্তিম অধরখানা রাগে কাঁপছে। মনে হচ্ছে অধর দয় জোড়া গোলাপ কুসুমের খাঁচা। তৌসির নিজের নজরকে সামলাতে চোখ বুজে কিছু সময় বুক ভরে শ্বাস নেয়। তারপর চোখ খুলে নাজহার দিকে হাত বাড়িয়ে বলে, চলো উড়ো উড়ো। কিন্তু নাজহা ওর হাত ধরে না, নিজেই ধীরে ধীরে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে তৌসিরের দিকে রুক্ষ চোখে কিছু মুহূর্ত চেয়ে থেকে বলে, উপরে উঠুন যান, তারপর উঠবো। তৌসির নাজহার কথায় কিছু বলে না, চুপচাপ কবরের পাড়ে উঠে এক হাঁটু ঘিরে বসে নাজহার দিকে হাত বাড়ায়। কিন্তু নাজহা আবারও আগের মতো কাজ করে, নিজের কষ্ট করে পাড়ে উঠে পড়ে। তৌসির নাজহার এমন জেদ দেখে দাঁত চেপে বলে, যে দেখাইতেছো। কিন্তু নাজহা কোনো উত্তর দেয় না, চুপচাপ নিজের ওড়নাটা মাথায় টেনে নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। নাজহার এমন উগ্র স্বভাব দেখে তৌসির তপ্ত শ্বাস ফেলে আসমানের দিকে তাকিয়ে বলে, তুমি এ কেমন ঝালমরিচ আমার কপালে জুটাইলে আল্লাহ। ঘড়ির কাঁটা 3টা এসে থেমেছে। চারপাশ একদম স্তব্ধ নিস্তব্ধ, কেবল মাঝে মধ্যে শোনা যাচ্ছে পেছনের ঝোপঝাড়ে ঝিঝি পোকার মৃদু সুর। এমন সময় নাজহা দাঁড়িয়ে আছে বাড়ির পেছনের সেই কবরের কাছে। এত রাতে এখানে আসার একটাই কারণ, আর তা হলো প্রতিশোধ। তৌসিরের কাছে তার ভাঙা আত্মসম্মানের যন্ত্রণার অসহায়ের প্রতিশোধ নেওয়া। ওর হাতে পড়া আছে তৌসিরের ফেলে রাখা গ্লাভস, যা পরে তৌসির কবরে বিচ্ছু ছেড়েছিল। নাজহা কবরের চারপাশে নিঃশব্দে ঘুরে ঘুরে কিছু একটা খুঁজছে। অবশেষে ওর চোখে পড়ে এক কালচে রঙের বিচ্ছুর পর। সেই বিচ্ছুগুলোর মধ্যে একটা যেগুলো দিয়ে তৌসির ওকে ভয় দেখিয়েছে। তখনকার অপমানে রাগে রাতে ঘুম হয়নি ওর, তাই তো এখানে এসেছে এখন। রাগে শরীরের চামড়া পুড়ে যাচ্ছে। অন্য সময় হলে হয়তো চিৎকার করে পালাতো, কিন্তু এখন ভয় পায় না। উল্টো নিঃশব্দে গ্লাভস পরা হাতে বিচ্ছুটিকে তুলে নেয়। নিজের হাতে নিজের ন্যায়ের অস্ত্র তুলে নিচ্ছে আর কি। তারপর চোরের মতো নিঃশব্দে বাড়ির ভেতরেই ঢুকে আবারও পা টিপে টিপে এগিয়ে যায় নিজেদের ঘরের দিকে। রুমে এসে দেখে বিছানায় তৌসির নিশ্চিন্তে ঘুমাচ্ছে চিত হয়ে। নাজহা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে দরজার কাছে। তারপর ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে তৌসিরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমায় ভয় দেখাও, এবার দেখো আমার খেলা। এই বলে পা টিপে টিপে আরেকটু এগিয়ে তৌসিরের পায়ের কাছে ঝুঁকে পড়ে। খুব সাবধানে ওর লুঙ্গির অল্প একটু অংশ টেনে তুলে আনে টাকনুর কাছ থেকে। তারপর সে বিচ্ছুটিকে ছেড়ে দেয় সেখানে। তৌসিরের ঘুম এখনো ভাঙেনি। নাজহার বিচ্ছুটি ছেড়ে দিয়ে মনে মনে বলে, একটুখানি হলেও আমি শান্তি পাবো। কেউ একজন এই গভীর রাত্রিতে নিঃশব্দে বসে আছে তালুকদার বাড়ির সামনের পুকুর ঘাটে। পরনে তার কালো রঙের শার্ট, সঙ্গে রং ছাটা একটি প্যান্ট, চুলগুলো এলোমেলো। সিগারেটের ধোঁয়ায় ঠোঁটের কোণে কালচে আভা, চোখজোড়া লাল। শার্টের বোতামগুলো খোলা, পুরোটা ছন্ন ছাড়া এক অবয়ব। চারপাশে কেবল এখন প্যাঁচার কুকুরের ডাক। প্রকৃতিও হয়তো থমকে গেছে তার বিষণ্ণতায়। সে এক দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সমস্ত পৃথিবীটা শূন্য হয়ে গেছে। ভেতরটা একেবারে ফাঁকা লাগছে। নিজের সবটুকু শূন্য শূন্য লাগছে। মন চাচ্ছে ইকরাব যেভাবে নাজহাকে না পেয়ে চিৎকার করে কেঁদেছিল ওভাবেই কাঁদতে, কিন্তু তা যে অসম্ভব। ওর অনুভূতিগুলো যে লুকায়িত, ও চাইলেও পারবে না। ও যে শুধুই নাজহার বিরহে ছাই হয়ে যাবে, তাও ভেতর ভেতরে। বুকটা ভারী হয়ে আসছে, মনে হচ্ছে দম নাকের কাছে সে আটকে গেছে, আর আসবে নয়, হয়তো চলে এসেছে। সে পানির দিকে তাকিয়ে হাতে থাকা সিগারেটটা ঠোঁটে টেনে ধরে নিয়ে বলে, রুদ্ররাগিনী, এত তাড়াহুড়ো শেষ হবে না এমন তো ছিল না আমাদের গল্প। তবে তুমি কেন আজ তলিয়ে গেলে অন্য কারণ নিরে বলো। দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখ দুটো মুছে নিতে নিতে বিধ্বস্ত গলায় বলে, ও মন, সে তো অন্য কারো, তবে তুমি তার জন্য কেন এতটা পুরো? এবার মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে ওঠে। মুখ ধরফর করছে, খুব কষ্ট হচ্ছে। ও যন্ত্রণায় নিজের বুকে হাত চেপে ধরে চোখের পানিগুলো টুকটুক করে সিঁড়িতে পড়তে থাকে। নিজেই নিজেকে বলে, আমি মানতে পারছি না তুমি আমার হয়েও কেন আমার হলে না, নাকি তুমি আমার হবারই ছিলে না? ফুপিয়ে শ্বাস নিয়ে আবারও বুক ভরে শ্বাস নিয়ে আফসোস করে বলে,
তোমায় আমি বলতে পারিনি আমার না পাওয়া সিদ্ধ পদ্ম কতখানি ভালোবাসি তোমায় আমি। এই বলে মাথা তুলে চারিদিকে তাকায়, তারপর চোখের পানি মুছে পাশে রাখা নিজের গিটারটা হাতে তুলে নেয়। আঙুলগুলো গিটারের তারে ছুঁড়ে দেয়। টুংটাং আওয়াজের তালে কান্না ভাঙা গলায় আকাশের দিকে তাকিয়ে অভিযোগ গলায় গেয়ে ওঠে, বিধাতা আমাকে বলো কোথায় গেলে তাহাকে পাবো, যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পোড়ায়। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুঝিয়া জড়ায় ধরি, চোখ মেলিয়া দেখি আমি সে যে বুকে নাই। শিকদার বাড়ির বড় লিভিং রুমের সোফায় বসে আছেন সবাই, সাথে নাজহারের দাদা শ্বশুর তোয়াইদ শিকদারও আছেন। নাজহারের শ্বশুর তৌসিকুর শিকদার আর তৌসির নাজেম চাচা মেনহাজ মামাও আছেন। তৌসিরের বেবিজান তোয়াইদ শিকদারের বেগম নূরজাহান হাতুনও আছেন। তাকে চা দিয়ে পাঠানো হয়েছে নিজের বাড়ির লোকের সাথে কথা বলতে। নাজহা ইকরাবকে দেখে স্তব্ধ হয়ে গেছে। আর কি চা দিবে, আর স্তব্ধ হয়েছে কারণ ও জানে ইকরাব ওকে প্রচণ্ড রকম ভালোবাসে। ইকরাব যে ঠিক আছে এটাই অনেক। নাজহা খুঁজে পাচ্ছে না ইকরাব কবে এলো। যদিও নাজহার ইকরাবকে অতটা পছন্দ নয়, কিন্তু ও জানে ভালো করে ইকরাব ওর জন্য দেওয়ানা। চারিদিকে চোখ বুলিয়ে নাজহা নিজের মাস্টার চাচু আর ছোট চাচুকে সালাম দিয়ে তাদের হাতে চা তুলে দেয়। মুচকি হাসার ভান করে ইকরাবের দিকে এগোতেই ইকরাব বসা থেকে উঠে দাঁড়ায়। ওকে উঠতে দেখে নাজহা সহ ওর বাড়ির লোকরা ভয় পেতে শুরু করেন। কি জানি কি করে। নাহিদ চাচুরা তো ওকেই নিয়ে আসতে চাননি, কিন্তু ব্যাপরোয়া হয়ে এসেছে। কথা দিয়েছে উল্টোপাল্টা কিছু করবে না, শুধু নাজহাকে একটিবার দেখতে চাই। নাজহা ইকরাবের দিকে তাকিয়ে মেয়েকে হেসে ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, কেমন আছো মাস্টার ভাই? ইকরাব নাজহার মুখের দিকে অসহায় চোখে তাকিয়ে চায়ের কাপটা হাতে নিতে নিতে বলে, আছি, তুই কেমন আছিস? সেই ছোট্ট তুইকে রেখে গিয়েছিলাম আর আজ তোর শ্বশুর বাড়িতে এলাম। নাজহা ইকরাবের কথা শুনে মাথা নিচু করে নেয়। ইকরাব চায়ের কাপটা রায়াদের হাতে দিয়ে নিজের পকেট থেকে কি একটা বের করতে থাকে। নাজহা এটা দেখে ভয় পেয়ে মাস্টার চাচুর দিকে তাকাই। হিমড়ি খেয়ে উনি মাথা নাড়িয়ে বোঝান কিছু জানেন না। ইকরাব নিজের পকেট থেকে একটা রিংয়ের বক্স বের করে নাজহার হাতের চায়ের ট্রেতে রেখে বলে, তোর বিয়েতে থাকতে পারেনি, এটা আমার পক্ষ হতে তোর বিয়ের সালামি। নাজহা এটা শুনে হতবাক হয়ে ইকরাবের দিকে তাকায়। এ লোক কি চাচ্ছে, পাগল হয়ে গেল নাকি? নাজহা মাথা নাড়িয়ে বলে, শুক্রিয়া ভাইয়া। এটা শুনে ইকরাব হাত বাড়িয়ে নাজহার মাথায় আলতো হাত বুলিয়ে বলে, তুই ভালো থাকিস ফুল। নাজহা ভয় পেয়ে মুখ তুলে নিজের কালচে সবুজ নয়নার বিষণ্ণ চোখে তাকায় ইকরাবের চোখের ন্যায়। ইকরাব ওর চাহনি দেখে ওর চোখের ন্যায় নিস্তের চোখে তাকিয়ে থাকে। তাদেরই তাকানো দেখে তৌসির নিজের পাশে নাজেম চাচাকে কোনো দিয়ে গোতা মারে। হাতে নাজেম চাচা চারিদিকে এক নজর তাকিয়ে ওর দিকে ঝোঁকেন। তৌসির ফিসফিসিয়ে বলে ওঠে, ও চাচা, এই গাদ্দার আমার বউয়ের দিকে এমন আশিক নজরে কেন তাকায়? নাজেম চাচা ওর এমন ইজ্জতহীন কথা শুনে ফিসফিসিয়ে ধমকে বলে, বেজ্জুতি বাণী বন্ধ কর, শাওয়ার নাতি, এরা ভাই বোন। তৌসির এটা শুনে বুক ভরে শ্বাস টেনে বলে, আমি শাওয়ার নাতি হলে তোর বাপ শাওয়া, হালা গাদ্দারের জরম্মা। নাজেম চাচা আর কিছু বলতে যাবেন তার আগে নাজহা চা এগিয়ে দেয়। তৌসির মনে করে ওকে দিচ্ছে, কিন্তু নাজহা তৌসিরের হাতে না দিয়ে আগে নাজেম চাচার হাতে দেয়, তারপর তৌসিরের হাতে এগিয়ে দেয়। নাজহারের এই ছিচকামি দেখে তৌসিরও চায়ের কাপ হাতে নিতে নিতে একটু নাড়া দেয়। হাতে তৌসিরের হাতেই চা অল্প পড়ে যায়। চা পড়তেই তৌসির শব্দ করে বলে ওঠে, ইস, গরম চা পইরা গেল। নাজহা দাঁত চেপে তৌসিরের সামনে বসে ট্রেটা টেবিলে রেখে হাত ধোয়ার জন্য বাটিতে যে পানি রাখা আছে সেই পানিতে নিজের ওড়নার এক কোণ ভিজে তৌসিরের বা হাতে ভিজে ওড়নাটা চেপে ধরে। তৌসির এটা দেখে ঠোঁটের এক কোণে শয়তানি হাসি টেনে নাজহার দিকে তাকায়। তারপর ডান হাত বাড়িয়ে অতি যত্নে নাজহার মাথার ওড়নাটা টেনে দিতে থাকে। তৌসিরের ছোঁয়ায় শরীর জ্বলে যাচ্ছে নাজহার, কিন্তু কিছু করতে পারছে না। তৌসির নাজহার মাথার ওড়না ঠিক করে দিয়ে ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে ইকরাবের দিকে কপলক হিংসুক চোখে তাকায়, যে কিনা ওদের পানে আহত নয়নে তাকিয়ে আছে। তৌসির ইকরাবকে চোখের চাহনি দিয়ে বুঝে দেয়, তুমি যতই আশিক হও না কেন, হালার পুত বউ কিন্তু আমার। ইকরাব নিজের চোখ সরিয়ে নাই, অন্তর চলে যাচ্ছে। নাজহার হাতে তৌসিরের নামের চুড়ি দেখে ভেতর খা খা করছে। ইকরাব হাঁসফাঁস করে চারিদিকে তাকায়, তারপর উঠে দাঁড়িয়ে ইতস্তত গলায় বলে, আমি তাহলে আসি,
অ্যাকচুয়ালি অনেক কাজ আছে, এই বাড়ি এলাম তো আর বাড়ি এসে কারোর সাথে দেখা করিনি, এবার যেতে হবে। এই বলে সবাইকে অবাক করে দিয়ে ইকরাম বেরিয়ে যায়। মাস্টার চাচ্চু পরিস্থিতি সামলাতে বলে, আসলে ও গতকালই এসেছে, অঘুমা হয়েছে তাই। তাহলে আমরা আসি। নাজহা তাদের কথা শুনে উঠে দাঁড়ায়। মাস্টার চাচুর দিকে এগিয়ে এসে আমতা করে বলে, চাচু, তালহা ভাই এলেন না? বিয়ের সময় ছিলেন না তো? ছোট চাচু উঠতে উঠতে বলেন, আসবে একদিন, আসবে নে, আজ সবাই আসা সম্ভব হয়নি। নাজহা মাথা নাড়ায়। মাস্টার চাচ্চু আর ছোট চাচ্চু দুজন দুদিক দিয়ে ওকে জড়িয়ে দিয়ে ওর মাথায় ঠুট ছুঁয়ে বলেন, ভালো থাকিস, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমায় বলিস ফোন করে। নাজহা দুই হাতে দুজনের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, তোমরা চিন্তা করো না। আর বলে ছোট চাচ্চুর বুকে মাথা ঠেকিয়ে ফিসফিস করে বলে, আর মাস্টার ভাইয়াকে এখানে আসতে দিও না বেশি। ছোট চাচ্চু চারিদিকে তাকিয়ে মেকে হেসে ওকে ফিসফিসিয়ে বলেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।